বৃষ্টিমগ্ন অস্থির দিন, শহর ভিজে যায় নির্জন বাতিঘর। মেঘে মেঘে পায়চারি করে সন্ন্যাসী খোঁজ, জলের ছাট অবান্তর জানালায় পাশাপাশি। দুটি মানুষের ছায়া যোজন দূরত্বের বানান লিখে রাখে। আদিম তর্জমায় কয়েক পাতা লালন থতমত মফস্বলের দিকে চলে যায়। অথচ আমাদের বলা হয়েছিল নির্জনতা হচ্ছে ভুটান পাহাড় থেকে দেখা বর্ষার নাম। এসব বৃষ্টিবেলায় পৃথিবীর তাবৎ ম্যাজিক মুগ্ধ যোজনার মেঘ চুইয়ে পড়ে। বাইফোকাল চশমার কাঁচে ঝাপসা জলজ বিন্দু অনুবাদ করে প্রিয় মুখ। যারা শেষ ট্রেনে মৃতজাত ঘুমের দিকে চলে গেছে, আমাদের ভুল উচ্চারণের একাকিত্বে বৃষ্টিও এক প্রতীক্ষার নাম। দর্শক, সৌনক দত্তের বৃষ্টির মুখশ্রী দিয়ে আজকের সকাল শুরু করলাম। শুভ সকাল সবাইকে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এ। আজ শনিবার 6 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 19 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, বৃষ্টি স্নাত একটি দিন চলছে। মানে গতকালও আমরা বৃষ্টির দেখা পেলাম, তার আগেও একটু পেয়েছি ঢাকার বাইরে। আজকে সকালেও একটু মেঘ। এই গরম, এই বৃষ্টি সবকিছু মিলিয়ে আবহাওয়ার অবস্থা একটু জেনে নিতে চাই। দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21.9। রাজশাহীতে সর্বোচ্চ 27.3, সর্বনিম্ন 20.8। রংপুরে সর্বোচ্চ 26.8, সর্বনিম্ন 22.3। ময়মনসিংহে সর্বোচ্চ 30.4, সর্বনিম্ন 21.2। সিলেটে সর্বোচ্চ 28.8, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 33, সর্বনিম্ন 24। খুলনায় সর্বোচ্চ 33.5, সর্বনিম্ন 22। বরিশালে সর্বোচ্চ 33, সর্বনিম্ন 21.2। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে 19.5 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় 34 ডিগ্রি সেলসিয়াস। আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, যেহেতু আবহাওয়ার কিছুটা ঘন ঘন পরিবর্তনই দেখা যাচ্ছে, নিশ্চয়ই আবহাওয়া বিষয়ক সব ধরনের সতর্কতা মেনে আপনারা বাড়ি থেকে বের হবেন। সবাই ভালো থাকবেন। এবারে আসি বিশ্ব ঐতিহ্য দিবসের একটি গল্প নিয়ে। গতকাল ছিল বিশ্ব ঐতিহ্য দিবস। ইউনেস্কো এই পর্যন্ত 167 দেশে মোট 1155টি স্মৃতিস্তম্ভকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করেছে। এর মধ্যে 2009 সাল পর্যন্ত বাংলাদেশের 3টি স্থানকে বিশ্ব ঐতিহ্য স্থল হিসেবে ঘোষণা করা হয়। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাটের মসজিদ শহর এবং সুন্দরবন। এই বছর দিবসটির থিম ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে ঐতিহ্যের নানা নিদর্শন। এমনই এক স্থাপনায় নিয়ে যাব আজকে, নড়াইলের পাতালভেদী রাজার বাড়ি। এই রাজার বাড়ি নিয়েই বিস্তারিত জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। সাইফুল ইসলাম, শুভ সকাল আপনাকে। আসলে এই রাজার বাড়ির দেখা মিলল কিভাবে, সেই গল্প তো শুনতেই চাই। একই সাথে একটু জানতে চাই যে আসলে আমাদের দেশের যে ঐতিহ্যগুলো, সেই ঐতিহ্যকে কতটা সংরক্ষণ করতে পারলাম আমরা? হ্যাঁ নিকিতা, আমি শুভ সকাল আপনাকে। আমরা দাঁড়িয়ে আছি নড়াইলের সেই পাতালভেদী রাজার বাড়ি। মূলত এখানে এখন আপনি দেখছেন যে একটা পুরোটাই একটা জঙ্গলে ঘেরা একটা অবস্থা। এখানে প্রায় 30 একর জায়গা ছিল এই পাতালভেদী রাজার। মূলত 2023 সালে পাতালভেদী রাজার যে এলাকা সেটা খোঁড়াখুড়ি করে হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ, এবং খোঁড়াখুড়ি করে তারা যেটা পায় যে প্রায় 500 বছরের পুরাতন পাতালভেদী রাজা এখানে থাকতেন। সেটা ছিল হচ্ছে শশাঙ্কের আমলের পরে
যে বাংলার বিভিন্ন রাজ্যগুলোতে বিক্ষোভ তৈরি হয় এবং আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য তৈরি হয়। সেই রাজ্যর একটা নড়াইলে দুইটা রাজ্য ছিল, সেটার একটা হচ্ছে শেখাটিতে আর একটা হচ্ছে এই নয়াবাড়িতে। এই নয়াবাড়ির যে পাতালবেদী রাজার বাড়িটা যে মানে খোঁড়া হলো, খোঁড়া হওয়ার পরে তারা সেখানে পাওয়া গেল যে প্রায় 500 বছর পুরানো যে তাদের কিছু তৈজসপত্র সেখানে পাওয়া গেছিল এবং একটা পুকুর, যে পুকুরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুধ পুকুর, যেটা রাজার মা এই পুকুরে গোসল করতেন দুধ দিয়ে, এরকম কথাই মানে প্রচলিত আছে। আমরা যখন কথা বলতে আসছি তখন আমরা একজন পেয়ে গেছি, ওনারা এই একটু পাতালবেদী সম্পর্কে একটু যদি কিছু বলেন, মানে কি। ওই তো স্যার একটুখানি কি জানি যে আমরা অনেক আগে শুনেছি যে এইখানে পাতালবেদী মারে গোসল করা তো দুধ দিয়ে, সেই দেশে এই পুকুর। আর তাছাড়া এইখানে ওই খনন টনন করে তো দেখলো মেলা তলে আমি 11 ফুট পর্যন্ত দেখেছি। এইখানে দেখা যাচ্ছে যে আমরা নড়াইলের যে অনেকগুলো খননই করেছে বিশেষ করে যে এই যে পাতালবেদী রাজার যে বাড়িটা খনন করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। আমরা স্থানীয় হয়ে আসার পর জানতে পারলাম যে এখানে তারাই এটা বন্ধ করে রেখেছে, খনাখুনির কাজ আপাতত মানে বন্ধ। যা পাওয়া গেছিল সেইগুলো হয়তো ভবিষ্যতে তারা আরো খুলবে কিনা। মূলত এটা কাজ শুরু করে 14-15 সালে, এইটা প্রত্নতত্ত্ব বিভাগ এইটাকে মানে খনন কাজ করবে বলে হাতে নেয়, তারপরে আসে 23 সালে এসে কাজটা করে। মানে প্রায় যে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতার পরে আবার এটা বন্ধ করে রাখলো। কিন্তু আমরা চারিদিকে সাইনবোর্ড দেখছি, যে এখানে রাস্তায়ও সাইনবোর্ড দেখেছি পাতালবেদী রাজার বাড়ি, কিন্তু মানুষজন এসে আসলে কি দেখবে জানি না, বা এখানে এসেই আমরাই হতাশ হয়ে গেছি যে এইরকম খোঁড়াখুড়ির একটা পর্যায়ে এসে বন্ধ করে দিয়ে, তার মানে কাজটা মনে হয় বর্তমানে মানে যেটা পরিত্যক্ত বা বন্ধ আছে, হয়তো তারা ভবিষ্যতে এরা কাজটা করবেন। একই রকমভাবে আপনাকে জানিয়ে রাখার দরকার যে নড়াইলের অন্তত 10 থেকে 15টা এরকম হেরিটেজ আছে, যেটা ভিক্টোরিয়া কলেজের গ্যালারি প্রায় 150 বছরের পুরনো, উদয়শঙ্কর রবিশঙ্করের বাড়ি শহর থেকে শুরু করে যে জায়গাগুলো আছে সমস্ত জায়গাগুলোই এরকম মানে কাজ করে প্রত্নতত্ত্ব বিভাগ অর্ধেক কাজ করে তারপরে সেটা ফেলে চলে গেছে। কোনো কাজই অসম্পূর্ণ নয়। স্থানীয়দের যে ধারণা বা দাবি যে এই কাজগুলো যেন সম্পূর্ণ করে এবং নড়াইলের যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো তুলে ধরে, এটাই আসলে আমাদের মানে আজকের দিনের চাওয়া। নিকিতা। সাইফুল ইসলাম তুহিন, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদেরও সেই প্রত্যাশাই থাকবে যে আমাদের ঐতিহ্যগুলোকে যেন আমরা সংরক্ষণ করতে পারি, কারণ এই সব কিছু দিয়েই আসলে আমাদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মকেও আমরা দেখাবো আমাদের ঐতিহ্যগুলো। দর্শক, আসলে এই পর্যায়ে একটু আজকের খবরের কাগজে চোখ বুলিয়ে আসতে চাই, কারণ খবরের কাগজগুলো না দেখলে সকালটা অসম্পূর্ণ রয়ে যায়। আমার হাতে শুরুতেই রয়েছে সমকাল। আমি একটু সমকালের প্রথম পাতা দেখতে চাই। প্রথম পাতার প্রথম খবরটি আমি দেখতে পাচ্ছি, সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি। এখানে ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি কমেন্টও দেখা যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটে পড়তে পারে। এই অবস্থায় আমরা সমমনা সহ সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে এগোতে চাই। এরপরে রয়েছে সমঝোতায় বাধা যেখানে, IMF এর ঋণের কিস্তির কথা, পলিটেকনিকের শিক্ষার্থীদের বিষয়টিও প্রথম পাতায় স্থান পেয়েছে সমকালের। শুক্রবারেও রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীরা। রয়েছে আজ রাইজ ইন রেড কর্মসূচি। এরপরে আরেকটি খবর দেখতে পাচ্ছি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পূর্ব রিচপুরের রূপবানের টেক এলাকায় নিজেদের বাসায় 2 শিশুকে হত্যা করার খবরটিও রয়েছে প্রথম পাতায়। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা, আরও একটি খবর দেখছি, পররাষ্ট্র উপদেষ্টা বললেন যা। সমকালের পরে এবারে আসলে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলোর প্রথম পাতার যে খবরটি সেটি আমরা দেখতে পাচ্ছি, হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি। এর পরবর্তীতে রয়েছে এনসিপির মৌলিক সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য। ন্যূনতম সংস্কার বলতে কিছু নেই, সংস্কার মানেই মৌলিক গুণগত পরিবর্তন। মৌলিক সংস্কারের বিষয়কে সবাইকে একমত হতে হবে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। এছাড়াও রয়েছে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি, লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন। অস্বাভাবিক ছুটিতে পড়াশোনায় ক্ষতি, মাধ্যমিক শিক্ষার আরও একটি খবর দেখছি প্রথম পাতায়। বছর জুড়ে নানা রকম ছুটির পাশাপাশি এইচএসসি এসএসসি পরীক্ষার সময় ক্লাস অনিয়মিত হয়ে পড়ে, এই বিষয়ে আরও একটি খবর আছে। এই ছিল মোটামুটি প্রথম আলোর প্রথম পাতার খবর।
আন্তর্জাতিক বাণিজ্যের একটি খবরও রয়েছে আসলে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের। প্রথম আলোর পরে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠর প্রথম পাতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের খবরটি আসলে স্থান পেয়েছে। 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে গতকাল মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করেন এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়াও রয়েছে তিতাসের 862 কোটি টাকা আটকে রেখেছে মেঘনা গ্রুপ। আর একটু যদি প্রথম পাতার নিচের দিকে যাই, বিএনপির খবরটিও এখানে স্থান পেয়েছে। জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপির, জামায়াত সহ সব দলের সঙ্গে বসার সিদ্ধান্ত, তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকের বিষয়ে আগ্রহ নেই। এরপরে রয়েছে আরও কিছু খবর, যেমন একটু নিচের দিকে চট্টগ্রামের একটি খবর রয়েছে, রাজনীতির আরও একটি খবর রয়েছে, সংকট অবিশ্বাস বাড়ছে, কমছে সমাধানের পথ, মার্কিন প্রতিনিধিদের পররাষ্ট্র উপদেষ্টা, এই বিষয়ে আরও একটি খবর রয়েছে, আরাকান আর্মিকে নিয়ে উভয় সংকটে বাংলাদেশ। আরেকটি অন্য জীবনে, মানে প্রথম পাতার একটু নিচের দিকে আরেকটি মজার খবর রয়েছে, গাজীর পটের গানে নতুন প্রাণ। একটি চমৎকার ছবিও এখানে দেখা যাচ্ছে, পটের গানের একটি ছবি। এভাবেই গ্রামে গ্রামে গাজীর পটের গান পরিবেশন করেন ফজল মিয়া। আমরা দেখতে পাচ্ছি যে তিনি গান পরিবেশন করছেন। এই ছিল মোটামুটি কালের কণ্ঠ আমার কাছে। কালের কণ্ঠর পরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে একটু চোখ বুলিয়ে আসতে চাই। আসছে বাজেট 2025-26 গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়টিও রয়েছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেয়ার কাঠামো তৈরি হয়েছে। এছাড়াও দৈনিক ইত্তেফাকেও আমরা দেখছি যে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিলের খবরটি 6 দফার দাবিতে তাদের আন্দোলনের কথা বলছে। আর একটু নিচে গেলে গাজার একটি খবর রয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 10 জন সহ নিহত 50। সবকিছু মিলিয়ে এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবরগুলো, একটু চোখ বুলিয়ে নিলাম। এরপরে আমার কাছে রয়েছে যুগান্তর একটু দেখতে চাই কি কি রয়েছে। 6 দফা দাবিতে শুক্রবার রাজধানী তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে বিক্ষোভ। একই খবর যুগান্তরেও। গাজার একটি খবর দেখতে পাচ্ছি একদম প্রথম পাতাতেই, গাজায় যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা। বিএনপির খবরটিও এখানে রয়েছে যে নির্বাচনী ইস্যুতে সরকারকে চাপে রাখবে বিএনপি। এছাড়া আরেকটু নিচে গেলে ভরা মৌসুমে 30 টাকার পেঁয়াজ 70 টাকা, পেঁয়াজের মূল্য বৃদ্ধির একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে। রমজান মাসের দাম, ঈদের পর দাম, শুক্রবারের মূল্য। আমরা আসলে একটু বাজারের খবরও দেখে আসতে চাই। আজকে সকালবেলা বাজারের কি অবস্থা একটু জেনে আসি। যশোরে দেখতে চাই কি অবস্থা, সেখানে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। শুভ সকাল আপনাকে। দর্শকদের খবরের পাতায় চোখ বুলোতে আসলে বাজারের খবরই বলছিলাম যে কি অবস্থা আজকে দেখছেন সকাল থেকে, ক্রেতা বিক্রেতারা কি বলছে, দাম কেমন সবকিছুর? নিকিতা, শুভ সকাল। আসলে আপনি যে খবরটি দিচ্ছিলেন বাজার নিয়ে বলতে গেলে আসলে খুব সুখবর নাই। পেঁয়াজের যে খবরটি আপনি জানাচ্ছিলেন, যশোরের বাজারে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সুখবর সেটা হচ্ছে যে গতকালের থেকে আজকে কিছুটা কমেছে। আজকে 50 থেকে 60 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং পেঁয়াজের এই ঊর্ধ্বগতির কারণ সম্পর্কে ক্রেতা বিক্রেতারা দ্বিমুখী কথা বলছেন। ক্রেতাদের অভিযোগ যে সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিক্রেতারা বলছেন যে আসলে বাজারে সরবরাহ কম এবং ক্রেতাদের যে এক ধরনের যে বাজারে দাম বৃদ্ধির কারণে উপচে পড়া ভিড়, এই কারণেও হয়তো দামটা বেড়েছে বলে তারা মনে করছেন। আসলে আমি যদি বাজারের সার্বিক পরিস্থিতি বলি তাহলে রোজার আগে থেকেই কিন্তু চাল এবং সয়াবিনের দাম নিয়ে যে অস্থিরতা ছিল সেটা ছাপিয়েও সবজির বাজারের দাম এবং পেঁয়াজ, রসুন, আলু, পেঁয়াজের দাম স্বাভাবিক থাকার কারণে ক্রেতাদের মধ্যে স্বস্তি আমরা দেখেছি। কিন্তু সেই স্বস্তিটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে। গত কয়েকদিনে সবজির বাজারেও আগুন লেগেছিল। পেঁয়াজের দাম 80 টাকা, যেটা
40 টাকা দরে কাঁচা ঝাল যেটা 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সেটা গতকালও বিক্রি হয়েছে 80 টাকা কেজি দরে, যদিও আজকে সেটা আবার নেমে দাঁড়িয়েছে 50 টাকায়। বেগুনের কেজি 80 টাকা থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, সজিনার ডাঁটা বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা, পটল উচ্ছে সহ সব কিছুর দামই কিন্তু এই একইভাবে ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি, যে যদিও গতকাল থেকে সেটা একটু কিছুটা কম। এর কারণ হিসাবে চাষি এবং ব্যবসায়ীরা বলছেন যে যশোর যেহেতু কৃষির একটি সবজি জোন হিসেবে পরিচিত, কিন্তু গত কয়েকদিনে থেমে থেমে গুড়ি গুড়ি এবং ভারী বৃষ্টির কারণে সবজি খেতে আসলে চাষিরা বা কৃষকরা নামতে পারেননি। স্বাভাবিক কারণেই তারা সবজি তুলতে পারেননি এবং ঝালের চারারও কিছু ক্ষতি হয়েছে, গাছেরও ক্ষতি হয়েছে। এই কারণেই প্রভাবটা বাজারে পড়েছে, তবে আস্তে আস্তে সেটি স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। নিকিতা। তৌহিদুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী তৌহিদুর রহমান জানাচ্ছিলেন রোজার আগ থেকে শুরু করে রোজার পরবর্তীতে, ঈদের পরে এবং এখন পর্যন্ত বাজারের চিত্র কেমন। একটি ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এ। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা খুবই জরুরি। এই শরীরচর্চার সাথে আত্মরক্ষার কৌশল যুক্ত হলে তা হয়ে ওঠে কারাতে। দেহ ও মনকে শক্তিশালী করার লক্ষ্যেই জয়পুরহাট কারাতে ফেডারেশনের উদ্যোগে প্রশিক্ষণ নিয়মিতই চলে। তা নিয়ে জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, শুভ সকাল আপনাকে। যাদের সাথে আপনি দাঁড়িয়ে আছেন তাদেরকে দেখে সকাল সকাল একেবারে মনটা ভালো হয়ে গেল। কারাতের প্রশিক্ষণ নিয়ে জানতে চাই, এবং বেল্ট পরানোরও একটি আয়োজন রয়েছে আজকে। সব মিলে কি হচ্ছে সেখানে? নিকিতা, শুভ সকাল। তো আমি এই যে আজকে দাঁড়িয়ে আছি বাংলাদেশ ক্যারাতে একাডেমি এবং জয়পুরহাট কিং কুইন জিম একাডেমির এখানে যে প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণ কেন্দ্রে। তো এখানে কিন্তু শিক্ষার্থী, ছোট এবং বড় যে শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই প্রশিক্ষণটা দেওয়া হয় মূলত। তো এই প্রশিক্ষণের কারণটা হচ্ছে যে এখানে আত্মরক্ষা ও সুস্থ জীবন এবং নারীরা যে নিজেকে আত্মনির্ভরশীল মনে করতে এই ক্যারাতের এখানে আয়োজনটা এখানে করে থাকে। এখানে প্রায় 30 জনের মতো কিন্তু এখানে শিক্ষার্থী আছে, তারা কিন্তু এই প্রশিক্ষণ তারা গ্রহণ করছেন। তো এই প্রশিক্ষণে কিন্তু আজকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও বেল্ট বিতরণ অনুষ্ঠান আছে। সেখানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক এবং অন্যান্য যারা আছেন, এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কয়েকজন। তো এখানকার যে সভাপতি আছেন এই প্রতিষ্ঠানের, উনি কিন্তু জীবিত ভাইরাসে আক্রান্ত, তারপরে কিন্তু প্রশিক্ষণ তিনি চালিয়ে যাচ্ছেন, তিতাস মোস্তফা। তো আমি একজন এখানে যে শিক্ষার্থী আছে তার কাছ থেকে একটু জানবো তো আসলে এখানে শিক্ষা নিচ্ছে কি, এখানে কি শিক্ষা নেওয়া হচ্ছে? এখানে আমাদের শেখানো হয় কিভাবে আমরা নিজেদের আত্মরক্ষা করব, এবং এটা শেখার ফলে আমাদের শারীরিক সুস্থতাও হয়, এবং এটি একটি জাতীয় খেলা যেটি আমার খুবই পছন্দ। এই জন্যই আমি কারাতে শিখি প্রধানত। একজন নারী যে প্রশিক্ষণ এখানে নিচ্ছেন তার কাছ থেকে জানলাম। তো আসলে আরেকজন একটু এখানে জানার চেষ্টা করবো, এখানে একজন এখানে যে প্রশিক্ষক আছে, যে প্রশিক্ষকের কাছ থেকে একটু জানবো যে আসলে আপনি এখানে যে প্রশিক্ষক হিসেবে এখানে দিচ্ছেন, কি কি এখানে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে, আপনি একটু যদি জানাতে সংক্ষেপে একটু করবেন। ধন্যবাদ 24-কে। আমরা শারীরিক একটা কসরত করি এখানে কারাতে ফেডারেশনের আওতায় আমরা আছি। এখানে বাচ্চাদের বর্তমান যারা মোবাইল আসক্ত ছোট ছোট বাচ্চা, সেখান থেকে তাদেরকে বের করার জন্য কারাতের মূল উদ্দেশ্য। এবং এখানে একটা সেলফ ডিফেন্স, অনেক মেয়েরা নিজেরা রাস্তা চলতে অনেক ভয় পায়, সেখান থেকে তারা যেন নিজেকে রাস্তায় চলতে পারে, এই জন্য কারাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনি যেটা জানালেন। তো এখানে আসলে এই যে সংগঠন আছে এখানে, যে কিং কুইন জিমের যেখানে সভাপতি, উনি কিন্তু একজন আক্রান্ত এখানে ব্যক্তি, কিন্তু তারপরও কিন্তু এই চালিয়ে যাচ্ছেন। তো জয়পুরহাটে কিন্তু এই যে আপনার ক্যারাতে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা কিন্তু আস্তে আস্তে আগে কিন্তু সীমিত আকারে ছিল, কিন্তু এটা আস্তে আস্তে এখানে দীর্ঘস্থায়ী হচ্ছে। অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ এখানে করেছেন। তো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আসলে কারাতে নিয়ে সবাই বেশ প্রশিক্ষণ নিচ্ছে, সবাইকে বেশ আনন্দিত, দারুণ উদ্যোগ মনে হচ্ছে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। আমের ফলনের খবর একটু জানতে চাই। আমের ফলনের খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন, শুভ সকাল আপনাকে। আসলে এই সময়টাই এমন, মানে আম কতটা, আমের ফলন কতটা হচ্ছে, বা একটু ঝড় বৃষ্টি হলেই সবাই দুশ্চিন্তায় পড়ে যায় যে আমের মুকুল আবার পড়ে না যায় বা আমের ফলনে কোনো ক্ষতি না হয়। একটু জানতে চাই কি অবস্থা। হ্যাঁ নিকিতা, শুভ সকাল। আসলে চাঁপানবাবগঞ্জের বাগানগুলোর এখন যদি বলি, তো বাগানগুলোতে এখন পুরো বাগান ভরাই আম ঝুলছে প্রতিটি গাছে গাছে, এবং চলতি মৌসুমে আমের ভালো ফলন নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল চাষিদের মাঝে। তো গেল কয়েকদিনের বৃষ্টিপাত সে শঙ্কাটা দূর করেছে বলা যায়। এই বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে এসব বাগানে, ফলে ভালো ফলনের আশা জেগেছে বাগানীদের মাঝে। তো আমের বর্তমান অবস্থায় এই বৃষ্টি আমের জন্য খুবই প্রয়োজন ছিল। বৃষ্টির পানির নাইট্রোজেন যোগ হয়, আম এখন দ্রুত বড় হবে এবং 3 দশকের মধ্যে আমগুলো পরিপক্ক হতে শুরু করবে, এমনটা আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগ। আর আম চাষিরা বলছিলেন যে গত 3 সপ্তাহ ধরে চলা খরা এবং অনাবৃষ্টিতে যখন আমের গুটি বড় হচ্ছিল না, গুটিগুলো ঝরে পড়ছিল ব্যাপক হারে এবং কাঙ্ক্ষিত ফলন নিয়ে তাদের মাঝে শঙ্কাও বাড়ছিল, তখন শেষ পর্যন্ত গেল সপ্তাহ জুড়ে প্রতীক্ষিত বৃষ্টি হয়, সেই দুশ্চিন্তা মুক্ত হয়েছেন চাঁপানবাবগঞ্জ অঞ্চলের আম চাষিরা এবং চাষিরা। তবে চলতি মৌসুমে অন্যান্য বছর থেকে এবার আমের মুকুল আসার সময় আবহাওয়া অনুকূলে থাকলেও মুকুল থেকে গুটি আসার সময় বৈরী আবহাওয়ায় গুটি কম আসে, অর্থাৎ সেই সময় বৈরী আবহাওয়ায় মুকুলগুলো জ্বলে যায়, যার ফলে এই গুটি আসার পরিমাণটা অনেক কম হয়েছে। এবং সংশ্লিষ্টরা বলছেন যে যা প্রত্যাশার চেয়ে 20 থেকে 30% কম গুটি এসেছে এবার বাগানগুলোতে। পরবর্তীতে তাপপ্রবাহ এবং খরা, সেই সাথে অনাবৃষ্টিতে গুটিও ঝরেছে, যার নিয়ে চরম দুশ্চিন্তা ছিল আম চাষিদের মাঝে। এমন অবস্থায় গেল কয়েকদিনের এই বৃষ্টি আশীর্বাদ হয়েছে আমের ফলনের জন্য, যা নতুন করে আশা সঞ্চার করেছে চাষিদের মাঝে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে যে এবার চাঁপানবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। তারা বলছেন যে বৈরী আবহাওয়ায় মুকুল থেকে গুটি কিছুটা কম আসলো এবং খরা অনাবৃষ্টিতে গুটি কিছুটা ঝরে পড়লেও সামনে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ সামগ্রিক উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ কৃষি বিভাগের যে লক্ষ্যমাত্রা এবার প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদনের, তা অর্জনে কোনো প্রভাব পড়বে না। তো সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে আবহাওয়া ভালো আছে। এখন আমের বাড়তি যত্ন পেলে আমগুলো বড় হবে এবং চাষিরা সেই বাড়তি যত্নের দিকে এখন নজর দিচ্ছেন। নিকিতা। আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমের খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। আসলে বেশ কিছু খবর নিয়েই ছিল আজকে আমাদের আজকের সকাল 24 আমের ফলন। ঘুরে আসলাম ঐতিহ্য থেকে কারাতে, আবহাওয়া। আশা করি আপনাদের ভালো লেগেছে। ছিল আমাদের সাথে বাজারের খবর এবং একই সাথে আজকের পত্রিকাতেও একটু চোখ বুলিয়ে নিয়েছি। আবার দেখা হবে। সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবেন। আজকের সকালটা থেকে শুরু করে পুরোটা দিন নিশ্চয়ই খুব আনন্দে কাটবে। সবাই নিরাপদে থাকুন। সকাল 24 বিদায় নিচ্ছি।